ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে তোমাদের ইংলিশ ফর টুডে এই বই থেকে। তো ইউনিট 1 লেসন 1-এর যে গল্পটি রয়েছে প্যারটস টেল, সেই গল্পের আদলে আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে। গত ক্লাসে কিন্তু আমরা ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে কথা বলেছিলাম এবং ইনফিনিটিভ ফ্রেজের গঠন সহ তার যে ব্যবহার সেন্টেন্সে সেগুলো নিয়ে কথা বলেছিলাম, তাই না? তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আরেকটি নতুন ফ্রেজ, যে ফ্রেজটি ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে। তো যেহেতু তোমরা রিডিং স্কিলসে তোমরা একটা টেক্সট পড়ছো, তো সেই টেক্সটে প্রেপোজিশনাল ফ্রেজগুলো কীভাবে ব্যবহৃত হয় এবং কীভাবে আমাদের পড়া উচিত সেগুলো জানলে আমাদের টেক্সট পড়তে কিন্তু আরও সুবিধা হবে। এছাড়াও আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, যে ফ্রেজগুলো নিয়ে আলোচনা করছি এ কারণে যে আমরা যে কোশ্চেন আনসার করব এবং সাথে সাথে যে আমাদের ফ্লো চার্ট থাকবে, সেই ফ্লো চার্টের আমাদের যে টপিকগুলো লিখতে হবে বা যে পয়েন্টগুলো লিখতে হবে সেগুলো কিন্তু ফ্রেজে লিখতে হবে, তাই না? তাই ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণাটা খুবই ক্লিয়ারভাবে থাকা উচিত, কারণ পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে আমরা কিন্তু আমাদের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তা চলো প্রথমে আমরা জেনে নিই আসলে প্রেপোজিশনাল ফ্রেজ কি। এটা আমাদের আগে জানতে হবে, তারপরে আমরা তাদের ব্যবহার সম্পর্কে জানব। তো চলো প্রথমে আমরা জেনে নিই প্রেপোজিশনাল ফ্রেজ কি, কারণ প্রেপোজিশনাল ফ্রেজের গঠনটা সম্পর্কে জানলে আমরা আসলে কতটুকু আমাকে একসাথে পড়তে হবে, কতগুলো ওয়ার্ড আমাকে মিলে একটা ফ্রেজ গঠন করতে হবে, সেই জিনিসটা আমরা সহজে বুঝতে পারবো। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে প্রেপোজিশনাল ফ্রেজ হলো কি একটি, দেখো, একগুচ্ছ শব্দ, তাই না, যা একটি প্রেপোজিশন দিয়ে শুরু হয়। দেখো প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং একটি নাউন বা প্রোনাউন দিয়ে কিন্তু শেষ হয়। তাহলে আমরা এই ফ্রেজটিকে একটা প্রেপোজিশন দিয়ে শুরু করব এবং শেষ করব কি দিয়ে, একটি নাউন দিয়ে। তার মানে প্রেপোজিশন যেখান থেকে শুরু হয়েছে তারপর দেখব যে আমাদের কয়টা ওয়ার্ড আছে এবং তার শেষ ওয়ার্ডটা কি কোনো নাউন নাকি কোনো প্রোনাউন। হ্যাঁ, এইটা দেখে আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজের যে গঠন বা একটা কাঠামো বা একটা যে ওয়ার্ডের সমন্বয় সেটাকে আমরা খেয়াল করার চেষ্টা করব। দেখো আরেকটি বিষয় হলো, আমরা প্রেপোজিশনের সাথে যে নাউন বা প্রোনাউন ইউজ করছি সেগুলোকে কি বলা হয়ে থাকে, দেখো, প্রেপোজিশনাল অবজেক্ট। আর এই প্রেপোজিশনাল অবজেক্ট সহ এই যে প্রেপোজিশন মিলে যে ফ্রেজটা গঠন করছি সেটা আসলে সেন্টেন্সে কি কাজে লাগে। দেখো বলছে এটি একটি বাক্যে অতিরিক্ত তথ্য যোগ করে। তার মানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা একের অধিক তথ্যকে কি করছি, মূল সেন্টেন্সের সাথে যুক্ত করছি। দেখো আরো কি বলছে, যা সাধারণত অবস্থান, সময়, দিক নির্দেশনা, পদ্ধতি বা কারণ এরকম জাতীয় অর্থকে যুক্ত করে দেয়। সুতরাং আমাদের স্ট্রাকচারটি হলো প্রথমে একটা প্রেপোজিশন এবং সাথে রয়েছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটা হবে কি, নাউন অথবা প্রোনাউন। এখন এটা কিন্তু নাউন ফ্রেজও হতে পারে, ঠিক আছে, শুধু যে নাউন হবে তা না, নাউন ফ্রেজও হতে পারে। তাহলে টোটাল আমরা এই অংশটুকুকে মিলে বলবো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তো দেখো প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার সম্পর্কে আমরা এখন জেনে নিই, যে সেন্টেন্সে আমরা আসলে কি কিভাবে তাকে পেয়ে থাকি। তো বলা হচ্ছে যে সেন্টেন্সে প্রধানত আমরা তিনভাবে প্রেপোজিশনাল ফ্রেজকে ব্যবহার করে থাকি। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন বলি, যখন কোনো নাউনকে কি করবে, মডিফাই করবে, তাই না? যখন কোনো নাউনকে মডিফাই করবে তখন হবে কি, সে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে অ্যাডভার্ব ফ্রেজ কখন হবে, যখন সে কোনো ভার্বকে মডিফাই করবে। ওকে, যখন সে কোনো ভার্বকে মডিফাই করবে। আবার এটা বলা হয়ে থাকে যখন সে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো ভার্বের মডিফায়ার হয়ে থাকে তাকে আমরা বলি অ্যাডভার্ব ফ্রেজ। আর একটা হচ্ছে কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কখন হয়, আমরা জানি সেন্টেন্সে 5টি অবস্থানে কিন্তু নাউন বসে। সেই 5টি জায়গাতে যদি আমরা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে থাকি তাহলে তাদেরকে আমরা নাউন ফ্রেজ বলবো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 5টি জায়গাতে নাউন ফ্রেজ বসে বা নাউন বসে, সেই 5টি জায়গাতেই কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ বসে না। মেনলি 3টা জায়গাতে আমরা প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার পাই, একটি হচ্ছে সাবজেক্ট, একটি হচ্ছে অবজেক্ট, আর একটি হচ্ছে কমপ্লিমেন্ট। তো পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখবো। দেখো অ্যাডজেক্টিভ হিসাবে প্রেপোজিশনাল ফ্রেজ আমরা কিভাবে পাই। দেখো আ প্রেপোজিশনাল ফ্রেজ ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে কিভাবে, জেনারেলি পোস্ট মডিফাইং আ নাউন। তাহলে একটা নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে, বাই গিভিং মোর ইনফরমেশন অ্যাবাউট ইট, তাহলে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার মাধ্যমে। তাই বলছে দেখো একটি প্রেপোজিশনাল ফ্রেজ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তার সম্পর্কে আরো তথ্য যোগ করে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। দেখো দ্য বুক ইজ মাইন, যদি আমি বলি দ্য বুক ইজ মাইন মানে বইটি আমার। এখন প্রশ্ন হলো কোন বইটি,
সেটা বসে দেখো অন দ্য টেবল। তাহলে টেবলের উপরের যে বইটি, তাহলে অন দ্য টেবল এটা কিন্তু কি হচ্ছে, এই বুকের পোস্ট মডিফায়ার হচ্ছে, দিয়ে বোঝাচ্ছে যে টেবিলের উপরের বইটি আমার, টেবিলের উপরের বইটি আমার। তাহলে অনেক হয়তো বই আছে, তার ভিতরে টেবিলের উপরে যে বইটা আছে সেটার কথা বলা হচ্ছে। তো এইভাবে কোনো নাউনের পরে বসে যখন কোনো প্রেপারেশনাল ফ্রেজ ওই নাউনকে পোস্ট মডিফাই করবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে দেখুন দ্য গার্ল উইথ দ্য রেড ড্রেস, হ্যাঁ, তাহলে রেড ড্রেস পরিহিত মেয়েটি ইজ মাই সিস্টার। তাহলে দ্য গার্ল ইজ মাই সিস্টার, তাহলে কোন মেয়েটা, যে মেয়েটা লাল ড্রেস পরে আছে। তাহলে এখানে কাকে মডিফাই করছে দেখো, গার্লকে ডেসক্রাইব করছে। একইভাবে হি ইজ অন দ্য ব্রিজ, সে কোথায় আছে, ব্রিজের উপরে আছে। তাহলে এখানে কি প্রোনাউনের দেখো পোস্ট মডিফায়ার, সেই হিসাবে এখানে কিন্তু হিকে ডেসক্রাইব করছে, তাই না। তাহলে এইভাবে নাউন কোনো প্রোনাউনকে যখন পোস্ট মডিফাই করবে, সেই প্রেপোজিশনাল ফ্রেজকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে কিন্তু আমরা টেক্সটে পেয়েছি, আমরা সেগুলো দেখব। তারপর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কখন হবে, যখন কোনো ভার্বকে মডিফাই করবে না। দেখো আ প্রেপোজিশনাল ফ্রেজ ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব কখন, এক্সপ্লেইনিং হাউ, হোয়েন, ওয়্যার অ্যান্ড হোয়াই অ্যান অ্যাকশন ইজ ডান। অ্যান অ্যাকশন মানে কি, কাজ। একটা কাজকে কেন করা হয়, কখন করা হয়, কিভাবে করা হয়, কোথায় করা হয়, এই বিষয়গুলো যে প্রেপারেশনাল ফ্রেজ নির্দেশ করবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে বাংলায় বলে দিয়েছি যে কোনো কাজ কিভাবে, কখন, কোথায়, কেন করা হয় ইত্যাদি যে ফ্রেজ দিয়ে নির্দেশ করা হয়, তাই না। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো শি র্যান, সে দৌড়ালো। কেমনভাবে দেখো, উইথ গ্রেট স্পিড, তাহলে কিভাবে দৌড়ালো, তাই না, কিভাবে। হ্যাঁ, তাহলে এখানে কাকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। অর্থাৎ ভার্বকে মডিফাই করার কারণে এই প্রেপোজিশনটি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে দেখো উই উইল মিট, আমরা সাক্ষাৎ করব কখন, আফটার দ্য মুভি, তার মানে এখানে কখন, কখন কাজটি হবে, তার মানে ভার্বকে মডিফাই করছে। অতএব আফটার দ্য মুভি এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে দেখো হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, তাই না, কোথায়, ইন ইজ বেডরুম, তাহলে এটা হচ্ছে কি কোথায়, তাহলে কোথায়, কখন, কিভাবে কাজগুলো হচ্ছে এরকমটা যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে নির্দেশ করা হয়, তখন আমরা সে প্রেপোজিশনাল ফ্রেজকে অ্যাডভার্ব বলবো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু প্রেপোজিশন প্লাস একটা নাউন ফ্রেজ, প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, দেখো প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এবং শেষের ওয়ার্ডটি কি দেখো, স্পিড হচ্ছে নাউন, মুভি হচ্ছে নাউন, বেডরুম হচ্ছে নাউন। তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে কিন্তু শেষ হয়েছে, আর তার আগে পিছিয়ে অনেক মডিফায়ার থাকতে পারে। এরপর হচ্ছে নাউন ফ্রেজ হিসেবে আমরা কখন পাবো, দেখো বলেছি যে সামটাইমস, এটা সবসময় ব্যবহৃত হয় না, সামটাইমস আ প্রেপোজিশনাল ফ্রেজ ক্যান ফাংশন অ্যাজ নাউন ফ্রেজ বাই বিং দ্য সাবজেক্ট অর অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ আ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসে সেটা কি করে, নাউন ফ্রেজের কাজ করে, কারণ সে বসেছে নাউন ফ্রেজের অবস্থানে, তাই না। তো এখানে কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো বলছে আফটার দ্য মিটিং ইজ আ গুড টাইম টু টক, তাহলে কথা বলার আমাদের সবচেয়ে ভালো সময় হলো কোনটা, আফটার দ্য মিটিং। এটা কোথায় বসে দেখো, সাবজেক্টে। তাহলে সাবজেক্টে যে বসে সে হয় নাউন, না হয় প্রোনাউন হয়, আর একটা ফ্রেজ তো কখনো প্রোনাউন হয় না, অতএব এটা হচ্ছে কি আমাদের নাউন ফ্রেজ, তাই না। একইভাবে দেখো ডিউরিং ডিনার, ডিনারের সময়ই হবে ইজ দ্য বেস্ট টাইম টু মিট, সাক্ষাৎ করার। হ্যাঁ, তাহলে এটাও সাবজেক্টে বসেছে। উই চুজ ইনসাইড দ্য টেম্পল, হ্যাঁ, আমরা টেম্পলের ইনসাইডটাকে চুজ করলাম কি করার জন্য, টু হাইড আওয়ারসেলফ, তাহলে আমাদেরকে লুকানোর জন্য আমরা মন্দিরের ভিতরটাকে চুজ করলাম। তাহলে ইনসাইড দ্য টেম্পল এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে চুজ যে ভার্বটি রয়েছে সে ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। ঠিক আছে, তো যেহেতু অবজেক্ট হিসেবে বসেছে এ কারণে এই ইনসাইড দ্য টেম্পলকে আমরা বলছি হচ্ছে নাউন ফ্রেজ। তো এইভাবে কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে পেয়ে থাকি, তার গঠন হলো প্রেপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ, এবং আমরা সেন্টেন্সে বিভিন্ন ফাংশন করাতে, বিশেষ করে বিভিন্ন অর্থকে যুক্ত করতে ব্যবহার করে থাকি। তো দেখো আমরা টেক্সটে প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে পেয়েছিলাম। হ্যাঁ, দেখো প্রথমে হচ্ছে কি, সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ। অফ নো ইউজ দেখো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এখানে ইউজ কিন্তু নাউন, তো এখানে নাউন ফ্রেজ হিসাবে সে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এটা দিয়ে কিন্তু এই বার্ডকে মডিফাই করা হচ্ছে, তাই তো, পাখিটি অকেজো, বা হচ্ছে কোনো কাজে লাগে না, তাই না, এরকম অর্থে। একইভাবে দেখো ইট ডেভোর্স ফ্রুট, এটা কি করছিল, ফ্রুট সাবার করছিল, তাই না, খাচ্ছিল। কোথা থেকে, ফ্রুটগুলো ফ্রম দ্য ফরেস্ট, তাহলে এই যে ফ্রম দ্য ফরেস্ট এটা দিয়ে কাকে মডিফাই করছে, এই ফ্রুটকে মডিফাই করছে, তাই তো। ফ্রুট কোথাকার ফ্রুট,
এই যে ফরেস্টের ফ্রুট, তাই না? এছাড়াও দেখো ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট অফ ফ্রুটারার্স একটা প্রিপারেশনাল ফ্রেজ, অফ দ্য রয়্যাল মার্কেট এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ। তাহলে কয়টা প্রিপারেশনাল ফ্রেজ বলছে এই সেন্টেন্সেই? ফ্রম দ্য ফরেস্ট, অফ ফ্রুটারার এবং অফ দ্য রয়্যাল মার্কেট। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো দ্য প্রফিটস অফ ফ্রুটারার্স, তাহলে কাদের প্রফিট? এই ফ্রুটারার্স। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই প্রফিটকে মডিফাই করছে, কাদের প্রফিট সেটা বোঝাতে। আবার এই ফ্রুটারার্স কোথাকার? অফ দ্য রয়্যাল মার্কেট, রয়্যাল মার্কেটের। তার মানে দেখো একটার সাথে কিন্তু একটা রিলেটেড, হ্যাঁ? তাহলে প্রফিটস কাদের? প্রফিট ফ্রুটারার্সদের। তার মানে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটি এর পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটাও ঠিক এই ফ্রুটারার্সকে নির্দেশ করতে, রয়্যাল মার্কেট, তাই তো? এইটা কিন্তু তারপরে বসে আমাদেরকে পোস্ট মডিফাই করছে। অতএব এই হিসাবে এই তিনটা প্রিপারেশনাল ফ্রেজই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের কাজ করছে, হ্যাঁ? এরপর দেখো অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, এটা একটা অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে দেখো একটা অ্যাডভার্বের কাজ করছে। অ্যাট ওয়ান্স মানে কি? তৎক্ষণাৎ। দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট, দেখো মিউজিশিয়ান অ্যাট দ্য গেট, তাহলে কোথাকার মিউজিশিয়ান? গেটে থাকা মিউজিশিয়ানদের বোঝানো হচ্ছে। তার মানে এটাও হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ সেটা দেখো এই যে নাউন মিউজিশিয়ানস যে ওয়ার্ডটি সেটাকে পোস্ট মডিফাই করেছে। একইভাবে বলছে স্ট্রাক আপ, বাজাতে শুরু করলো, কোথায়? অন দেয়ার ম্যানি উইন্ড অ্যান্ড পারকুশন ইনস্ট্রুমেন্ট, তার মানে তারা আঘাত করতে শুরু করলো। কোথায় আঘাত করতে শুরু করলো? এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, কারণ আঘাতটা কোথায় করলো সেটাকে বোঝাচ্ছে। কোথায় করলো? অন দেয়ার ইনস্ট্রুমেন্ট। দেখো এই যে অন কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই না? অন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর ইনস্ট্রুমেন্টস কি আমাদের? নাউন, সেই নাউন দিয়ে কিন্তু শেষ হয়েছে। অতএব এই অন থেকে শুরু করে একদম ইনস্ট্রুমেন্টস পর্যন্ত পুরোটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এবং এটা অ্যাডভার্বের কাজ করছে, ঠিক আছে? তো এইভাবে কোনো সেন্টেন্সকে যদি আমরা ভেঙে ভেঙে পড়তে পারি বিভিন্ন ফ্রেজগুলো ধরার মাধ্যমে, আমাদের কিন্তু রিডিং স্কিলসটা আরো বেশি ফাস্ট হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? এরপর দেখো ই টু ট্রাই টু কাট, তাহলে এটা কাটার চেষ্টা করতো। কি কাটার চেষ্টা করতো? দ্য ওয়ার্ডস, তাহলে এটুকু হচ্ছে আমাদের মূল সেন্টেন্স, হ্যাঁ? তাহলে ই টু ট্রাই টু কাট দ্য ওয়ার্ডস, তাহলে এটা চেষ্টা করতো। দেখো এটা কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? এইটাকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে বোঝাচ্ছি অবজেক্ট কি করার চেষ্টা করতো। এখন এই ওয়ার্ডস কাটার চেষ্টা করতো নাকি তার কাটার চেষ্টা করতো? কিসের তার? অফ দ্য কেজ। দেখো অফ দ্য কেজ, হ্যাঁ? তাহলে এটা কি? অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা ওয়্যারকে পোস্ট মডিফাই করছে। একইভাবে কি দিয়ে কাটার চেষ্টা করতো? উইথ ইটস ফেবল বিক, মানে কিভাবে কাটার চেষ্টা করতো, এটা কিন্তু অ্যাডভার্ব, এই যে কাটকে মডিফাই করছে, হ্যাঁ? কিভাবে কাটার চেষ্টা করতো? তার ঠোঁট দিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রিপারেশনাল ফ্রেজ। দেখো উইথ ইটস ফেবল বিক, তাহলে এটা হচ্ছে প্রিপারেশনাল ফ্রেজ এবং সেটা অ্যাডভার্বের কাজ করছে কাটকে মডিফাই করার মাধ্যমে। অন্যদিকে দেখো আউটসাইড, এটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ? এটা কিন্তু শুধু প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে বাইরে। দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, দেখো অফ আর্লি স্প্রিং, এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ। তাহলে এটা দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে? শুটসকে মডিফাই করা হচ্ছে, মানে কচি পাতা ডাল এগুলোকে বোঝাতে। তাহলে দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, তাহলে আর্লি স্প্রিংয়ে যে সবুজ কচি পাতা বের হয়েছে সেটাকে বোঝাচ্ছে, তাই না? অন্যদিকে দেখো ইন দ্য সাউদার্নলি ব্রিজ, এটা একটা প্রিপারেশনাল ফ্রেজ। একইভাবে দেখো ফিলিং দ্য স্কাই, স্কাইটা কোথাকার? অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট, এইটুকু একটা প্রিপারেশনাল ফ্রেজ। দেখো অ্যাবাভ থেকে শুরু করে, হ্যাঁ? এই অ্যাবাভ দিয়ে একটা হয়েছে। আবার উইথ উইস্টফুল মেলানকলি, তার মানে এই একটা সেন্টেন্সে আমরা কয়টা প্রিপারেশনাল ফ্রেজ পাচ্ছি? দেখো অফ আর্লি স্প্রিং একটা, ইন দ্য সাউদার্নলি ব্রিজ একটা, অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ একটা, উইথ উইস্টফুল মেলানকলি একটা। এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনোভাবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। দেখো এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা শুটসকে মডিফাই করছে। এইভাবে দেখো সাইড মানে কি? দীর্ঘশ্বাস ফেলা, কোথায়? ইন দ্য সাউদার্নলি ব্রিজ, কোথায়? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, কিন্তু কারণ এখানে এই যে সাই যে ভার্বটা তাকে মডিফাই করছে। অতএব এই যে প্রিপোজিশনাল ফ্রেজটি একটা অ্যাডভার্বের কাজ করছে। অন্যদিকে ফিলিং দ্য স্কাই, ফিলিং মানে কি? পূর্ণ করা। কাকে পূর্ণ করা? স্কাইকে। কোথাকার স্কাই? অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ, তাহলে বার্ডিং ফরেস্ট ট্রিজের উপরের স্কাই, তার মানে স্কাইকে মডিফাই করছে বিধায় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ এইটাকে এবার কি দিয়ে পূর্ণ করছে? দেখো এই যে এই ফিল ভার্বকে কিন্তু মডিফাই করেছে। অতএব কি দিয়ে পূর্ণ করছে? অতএব কিভাবে পূর্ণ করছে, কি দিয়ে পূর্ণ করছে, এরকমটা জিনিস বোঝালে আমরা প্রধানত এখানে কি বলি? অ্যাডভার্ব বলি, ঠিক আছে? তো তাহলে উইথ উইস্টফুল মেলানকলি, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো তাহলে বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আমাদের সেন্টেন্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং এক একটা অর্থকে কি করছে? যুক্ত করে সেন্টেন্সকে এক্সটেন্ড করেছে, হ্যাঁ? তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা। আসলে আমি কয়েকটা সেন্টেন্স মাত্র এনেছি এখানে,
কিন্তু পুরো টেক্সটটাই যদি আমরা পড়ি তাহলে দেখব যে প্রচুর পরিমাণে প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে বিভিন্ন অর্থে। হ্যাঁ, তো এইভাবে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ব। পুরো গল্পটা থেকে না, গল্পের যে প্রথম অংশ থাকবে সেই প্রথম অংশ থেকে আমরা করব কি কিছু এমসিকিউ বাছাই করে নিব এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো যে কি এমসিকিউ তোমাদের কেমনভাবে পড়া উচিত এই টেক্সট থেকে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবারও কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। বাই।